হ্যালো এন্ড ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো। ঠিক আছে, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো সামনে যে আপকামিং এক্সাম গুলো আছে, ডাব্লিউবিসিএস মেন্স বলো, মিসেলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো বা ফুড এসআই বলো, যে কোনো পরীক্ষার জন্য পলিটি তো আছে। এবার পলিটি থেকে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রিএম্বল, যেখান থেকে কোয়েশ্চেন প্রতি বছর একটা দুটো দিয়ে থাকে। ঠিক আছে, তো আজকে আমরা প্রিএম্বলটা একদম ডিটেল আলোচনা করব, যার থেকে যেটা আলোচনার পর আমাদের আর একটা প্রশ্ন আর বাকি থাকবে না, নট আ সিঙ্গেল কোয়েশ্চেন থাকবে যেটা এই আমাদের আলোচনার মধ্যে থাকবে না। ওকে, সো লেটস স্টার্ট। দেখো, প্রিএম্বল সংবিধানের প্রস্তাবনা, এটা আমরা যে কোনো বইয়ের যখন স্টার্টিং পেজটা পাই দেখবে বাংলা ইংলিশ দুটোতেই থাকে সংবিধানের প্রস্তাবনা বা ইংলিশে থাকে প্রিএম্বল বলে। তো কি লেখা আছে এর মধ্যে আমরা সবাই জানি, সবাই লেখা আছে, বাট আমরা কেউ কখনো পড়ে দেখি না, সেটাকে জানার চেষ্টা করি না। আজকে আমরা চলো চেষ্টা করবো জানার। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign social, এই যে দেখো এই ওয়ার্ডগুলো আমি মার্ক করছি, এগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। সোভারেন, সোশিয়ালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক হলো। টু সিকিউর টু অল দ্য সিটিজেন্স জাস্টিস, কি রকম জাস্টিস? দেখো, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ, ওয়ার্শিপ। সাথে ইকুয়ালিটি আছে, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড ইকুয়ালিটি অফ অপরচুনিটি, টু প্রমোট অ্যামং অল ফ্রেটার্নিটি, অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। ঠিক আছে, এইখান থেকে প্রশ্ন, এতদূর পর্যন্ত প্রশ্ন আসে। এরপর দুটো প্রশ্ন তো কমন, প্রত্যেক বছর একটা করে দেয়, যে সংবিধান কবে অ্যাডপ্ট করা হলো আর কবে থেকে সংবিধান চালু হলো। যদি বলে অ্যাডপ্ট কবে করা হলো, 26শে নভেম্বর 1949, আর যদি বলে কবে থেকে চালু হলো, সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। ওকে, এরপর এই যে প্রত্যেকটা এই যে ওয়ার্ডগুলো আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, যে কি বলতে চাইছে এবং প্রশ্ন যেটা আসে যে এগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে এই কনসেপ্টগুলো, সেগুলো আমরা ভালো করে জানার চেষ্টা করব। সাথে সাথে এর ব্যাপারে আরেকটু আমরা বলি, এই যে প্রিএম্বলের নেচারটা কি রকম না, প্রিএম্বলের নেচার হচ্ছে নন জাস্টিসিয়েবল আর নন এনফোর্সিয়েবল। ঠিক আছে, মানে কোর্টে এটার এগেনস্টে কোনো কেস করা যাবে না। বেস অফ প্রিএম্বল কি না, অবজেক্টিভ রিজলিউশন। জওহরলাল নেহরু হচ্ছে তোমার 1946-এর 13ই ডিসেম্বর অবজেক্টিভ রিজলিউশন পেশ করেছিলেন। এই অবজেক্টিভ রিজলিউশনের থ্রু তিনি বলতে চেয়েছিলেন যে আইডিওলজি, সংবিধান, ভারতের সংবিধান তৈরির পেছনে যে আইডিওলজি গুলো থাকবে, যে কনসেপ্ট গুলো থাকবে, তার ব্যাপারে তিনি একটা খসড়া প্রস্তুত করে দিয়েছিলেন। ঠিক আছে, তো এটাকেই প্রিএম্বলের বেস মানা হয় ওই অবজেক্টিভ রিজলিউশন থেকে। এবং কবে প্রিএম্বলটা সংবিধানে অ্যাডপ্ট করা হয়েছে সেটা হচ্ছে দেখো 1947-এর 22শে জানুয়ারি। ঠিক আছে, 1947-এর 22শে জানুয়ারি সংবিধান অ্যাডপ্ট করা হয়েছে। ঠিক আছে, এবং এই যদি বলে প্রিএম্বলের কনসেপ্টটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে না, এটার আনসার হবে আমেরিকা থেকে প্রিএম্বলের কনসেপ্টটা নেওয়া হয়েছে। এরপর আমরা প্রত্যেকটা ওয়ার্ডগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। চলো আমরা প্রথমেই চলে যাই। প্রথমে আমাদের কি ছিল, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। প্রথম কথাটা ছিল উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এই যে কনসেপ্টটা উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা নেওয়া আছে আমেরিকা থেকে, ইউএসএ থেকে। এটার মানে কি, ইট মিনস দ্যাট দ্য পিপল অফ ইন্ডিয়া ইজ দ্য রিয়েল সোর্স অফ সভারেন পাওয়ার। এই যে ভারতের যে সার্বভৌম ক্ষমতা আছে, সেই সার্বভৌম ক্ষমতার পাওয়ারের রিয়েল সোর্সটাকে না হচ্ছে ইন্ডিয়া, পিপল অফ ইন্ডিয়া। ঠিক আছে, পিপল অফ ইন্ডিয়া হচ্ছে ক্ষমতাটার রিয়েল সোর্স। ওকে, নেক্সট আমরা যেটা যাবো সেটা হচ্ছে সোভারেন। সোভারেন মানে কি, সোভারেন মানে হচ্ছে সার্বভৌমত্ব বা সার্বভৌম। সোভারেনিটি মানে সার্বভৌমত্ব, সোভারেন মানে সার্বভৌম। এই কনসেপ্টটা নেওয়া হচ্ছে ইউনাইটেড কিংডম থেকে। এটার মানে কি না, সুপ্রিম অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার। এটার মানে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা। এবং সেটা কিভাবে হতে পারে, দেখো এটাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্টারনাল সোভারেন, একটা হচ্ছে এক্সটার্নাল সোভারেন। আমরা দুটো ব্যাপারেই জানার চেষ্টা করব। ইন্টারনাল সোভারেন মানে হচ্ছে ল অফ এ কান্ট্রি, সেটা অ্যাবসলিউট অ্যান্ড সুপ্রিম উইদিন ইটস টেরিটরি। দেশের মধ্যে কোনো একটা আইন আছে, সেই আইনটা হচ্ছে অ্যাবসলিউট এবং সুপ্রিম। এরপর সেই টেরিটরির মধ্যে তোমাকে থাকতে গেলে সেটা তোমাকে ফলো করে চলতে হবে, সেই আইনটা তোমাকে ফলো করে চলতে হবে। এটা হচ্ছে ইন্টারনাল সোভারেনিটি। এক্সটার্নাল সোভারেনিটি কি
না কান্ট্রি ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। ভারতবর্ষ এতদিন পর্যন্ত পর্তুগিজ বলো, ডাচ বলো, তারপর তোমার হচ্ছে মেনলি ইংলিশ বলো, মানে ব্রিটিশ যারা, তাদের দ্বারাই তো ভারতের সিদ্ধান্তটা, মানে তারাই ভারতকে পরিচালনা করছিল, তাহলে তারা ভারতের ব্যাপারে সিদ্ধান্ত নিতেন। বাট সেটা আর হবে না। ইন্ডিয়া ইজ নাও কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হুইচ ইজ নট কন্ট্রোল বাই এনি আদার কান্ট্রি অর নেশন। আর ভারত কোন দেশের সাথে চুক্তি করবে, কোন দেশের সাথে যুদ্ধ ঘোষণা করবে, বা ভারত তার অভ্যন্তরীণ ব্যাপারগুলো কিভাবে পরিচালনা করবে, আর ভারতের কারো সাহায্যের দরকার নেই। ওকে, এটা থ্রু এটাই বলতে চাইছে। নেক্সট যেটা যাব সেটা হচ্ছে সোশিয়ালিস্ট। ওকে, সোশিয়ালিস্ট সমাজতান্ত্রিক। সোশিয়ালিস্টের কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউএসএসআর। একবার দিয়েছিল ইউএসএসআর এর ফুল ফর্ম, যেটা আমরা জানি সবাই 1991 ডিসইন্টিগ্রেশন হয়েছিল। এটা হচ্ছে দ্য ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। এখন যেটা রাশিয়া বলো তো, এই যে রাশিয়া ইউক্রেনে তো ঝামেলা চলছে, একসময় কি রাশিয়া ইউক্রেন আরো অনেকগুলো দেশ মিলে একসাথে সেটাকে ইউএসএসআর বলা হতো। ওকে, তো দেখো সোশিয়ালিস্ট মানে আমরা জানি সমাজতান্ত্রিক, বাট এটার অনেক ভাগ আছে। ডেমোক্রেটিক ওয়েতে এক ধরনের ভাগ আছে, ঠিক আছে। প্রপার সোশিয়ালিস্ট যদি হয় এক ধরনের ভাগ আছে। তো সেটা ভারতবর্ষে যেটা হয় সেটা আমরা শুধু সেটা জানবো ডেমোক্রেটিক সোশিয়ালিজম। প্রশ্ন আসে এটা থেকে। তো ডেমোক্রেটিক সোশিয়ালিজম মানে ভারতবর্ষ সমাজতান্ত্রিক বা ডেমোক্রেটিক ওয়েতে সমাজতান্ত্রিক। কেন ডেমোক্রেটিক ওয়েতে সমাজতান্ত্রিক মানে সোশ্যালিজম, ডেমোক্রেটিক সোশ্যালিজম ভারতের কেন অ্যাকসেপ্ট করা হয়েছে? টু রিডিউস দ্য ইনইকুয়ালিটি বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার। সমাজের যে বৈষম্য, আমি সমাজতান্ত্রিক বলছি, আবার যদি সমাজে ধনী দরিদ্রের বৈষম্যটা বেড়েই যায় তাহলে তো সেটা আমার প্রপার সোশ্যালিস্ট হচ্ছে না। তাই জন্য ডেমোক্রেটিক সোশ্যালিজমকে ভারতবর্ষে অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক আছে। এবং এটার সাথে এই যে মিক্সড ইকোনমি, আমরা ইকোনমিক্সেও পড়েছি, ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে নট এ ক্যাপিটালিস্ট ইকোনমি, নট এ সোশিয়ালিস্ট ইকোনমি। ইন্ডিয়া হচ্ছে কি মিক্সড ইকোনমি। এই ডেমোক্রেটিক সোশ্যালিজমের একটা বৈশিষ্ট্য হচ্ছে মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি মানে যেখানে ক্যাপিটালিজমও থাকবে, সোশ্যালিজমও থাকবে, ঠিক আছে। পরে আমরা ইকোনমিক্স এটা ভালোভাবে আরো আলোচনা করব। পরে যেটা যাব চলো সেটা হচ্ছে সিকিউলার মানে কি? ধর্ম নিরপেক্ষ। আমরা সবাই জানি ভারত একটা ধর্ম নিরপেক্ষ দেশ। এটা মনে রাখবে, এটা প্রশ্ন দেয় ঠকানোর জন্য। ইন্ডিয়াজ ওন কনসেপ্ট, এটা ইন্ডিয়া কোনো দেশ থেকে নেয়নি। এই জন্য এই সিকিউলার যে ওয়ার্ডটা, এটা না পরে অ্যাড করা হয়েছিল, সেটা আমরা পরে জানবো। তাহলে এটা ভারতের নিজস্ব কনসেপ্ট। ইন্ডিয়া ইজ টেকেন সিকিউলারিটি ইন এ পজিটিভ সেন্স। দেখো ভারতবর্ষে পজিটিভ সেন্সে সিকিউলারিটিকে নেওয়া আছে, মানে এখানে যেহেতু কোনো ডিক্টেটরশিপ নেই, তাই কোনো একটা বিশেষ ধর্ম ভারতে প্রাধান্য পায় না। ভারতের ক্ষেত্রে কি হয়? ইকুয়াল রেসপেক্ট এবং ইকুয়াল প্রোটেকশন অফ অল রিলিজিয়ন। ভারতবর্ষে সরকারের দায়িত্ব প্রত্যেকটা ধর্মকে রক্ষা করা, প্রত্যেকটা ধর্মকে সমান গুরুত্ব দেওয়া, প্রত্যেকটা ধর্মের কালচারকে রক্ষা করা। এগুলো হচ্ছে সিকিউলার কান্ট্রির একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। এবং আইডিয়াল সোশ্যালিস্ট যে কান্ট্রি হয় তারা নেগেটিভ সিকিউলারিজমকে রক্ষা করে, মানে দেখে, সেক্ষেত্রে তারা কিন্তু ইকুয়াল প্রোটেকশন পাবে না সব ধর্ম। যেটা মেজর যে ধর্মটা, মেন ধর্ম, সেটা বৈশিষ্ট্যগুলোই সেখানে প্রকাশ পাবে। এবার যে ডেমোক্রেটিক মানে কি? ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক। এই যে কনসেপ্ট ডেমোক্রেটিক, এটা নেওয়া হচ্ছে ইউএসএ থেকে। এটার মানে কি? এটার মানে হচ্ছে পার্টিসিপেশন অফ পিপল ইন গভর্নমেন্টাল অ্যাক্টিভিটি। ঠিক আছে। ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ যে সরকার থাকবে বা মানে সরকারের হাতে আসল, মানে ডিক্টেটরশিপের ক্ষেত্রে কি হয়, ক্ষমতাটা তার ওপর থাকে। আগে প্রাচীনকালে যেরকম রাজারা হতো, এখানে না, এখানে দেশের জনগণের হাতে প্রপার ক্ষমতাটা থাকছে, ঠিক আছে। এবার সেটা কোথাও ডাইরেক্ট হতে পারে, কোথাও রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিও হতে পারে, বাট ভারতের ক্ষেত্রে ইনডাইরেক্ট ডেমোক্রেসি দেখা যায়, এটা মনে রাখবে। এবার রিপাবলিক মানে প্রজাতন্ত্র। দেখো কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে? কনসেপ্ট নেওয়া হয়েছে ফ্রান্স, অর্থাৎ ফ্রান্সেও তো আগে রাজা ছিল, তারপর থেকে সেখানে ফ্রান্সের যে বিভিন্ন বিপ্লব হয়েছে, বিপ্লবের থ্রু ফ্রান্সে এখন কি হচ্ছে? রিপাবলিক হচ্ছে, প্রজাতান্ত্রিক। অর্থাৎ কি? এটার মানে হচ্ছে অ্যাবসেন্স অফ মনার্কি। সব থেকে ইম্পর্টেন্ট, প্রজাতান্ত্রিক বললে হবে অ্যাবসেন্স অফ মনার্কি, কোনো রাজা থাকবে না, এবং রাজা হেডের যে পদটা সেটা বংশানুক্রমিক হবে না। সেখানকার জনতা, সেখানকার পিপল যাদেরকে ইলেক্টেড করবেন, ঠিক করবেন, সেই লোকটাই সেখানকার পদে বসতে পাবেন, ঠিক আছে। এই যে লেখা আছে ভারতের ক্ষেত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শুড বি ইলেক্টেড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। যদিও পিপল অফ ইন্ডিয়া ডাইরেক্টলি পার্টিসিপেট করছে না, বাট পিপল অফ ইন্ডিয়া যে সমস্ত লোককে তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠিয়েছে, সেই সমস্ত লোকগুলা
অর্থাৎ ওই যে আমি বললাম ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, সেই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেটিক ওয়েতে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়ে থাকে। ঠিক আছে, রিপাবলিক গেল। এরপর আমরা জাস্টিসের কথা পড়লাম। এখানে আমরা জাস্টিস, এই জাস্টিস কনসেপ্টটা ইউএসএসআর থেকে নেওয়া আছে, যেটার ফুল ফর্ম একটু আগেই বললাম, দ্য ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। ওকে, এরপর দেখো এখানে 3 ধরনের প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইড 3 ধরনের এখানে জাস্টিসের কথা বলা আছে। একটা সোশ্যাল জাস্টিস, একটা ইকোনমিক জাস্টিস, আর একটা পলিটিক্যাল জাস্টিস। ঠিক আছে, পরের পেজে আছে। সোশ্যাল জাস্টিস মানে কি? সোশ্যাল জাস্টিসের মানে হচ্ছে কি, সোশ্যালি যদি কোনো সোশ্যালি তুমি কাউকে ডিসক্রিমিনেট করতে পারো না, সোশ্যাল গ্রাউন্ডে তুমি কাউকে ডিসক্রিমিনেট করতে পারো না, না পারো তুমি কোনো ইকোনমিক গ্রাউন্ডে কাউকে ডিসক্রিমিনেট করতে, না পারো তুমি পলিটিক্যাল গ্রাউন্ডে কাউকে ডিসক্রিমিনেট করতে। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে তোমাকে সোশিয়ালি, ইকোনমিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যালি তোমাকে ডিসক্রিমিনেট করা যাবে না, সবাইকে সমানভাবে সমান চোখে দেখে বিচার করতে হবে। ঠিক আছে, এটা আসছি লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। লিবার্টি মানে স্বাধীনতা, ইকুয়ালিটি মানে সমতা, ফ্রেটার্নিটি মানে কি ভ্রাতৃত্ববোধ বা সৌভ্রাতৃত্ব যেটা বলবে। এগুলো নেওয়া হচ্ছে ফ্রান্স থেকে। এগুলো থ্রু কি বোঝানো হয়েছে? দ্য বেসিক স্ট্র্যাটেজি, একটা দেশের আইন ব্যবস্থা কেমন হবে, ঠিক আছে, তার মধ্যে কিভাবে সমাজের স্ট্রাকচার হবে, সবকিছু বলা আছে। প্রিন্সিপালস এন্ড পারপাস হ্যাজ বিন স্টেটেড আন্ডার দিস ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোর মাঝখানে বলা আছে, এই ওয়ার্ডগুলোর থ্রু বলা আছে একটা সোশ্যাল স্ট্রাকচার কিরকম হবে, ল কি বলে ওটাকে, আইন প্রণয়ন কিভাবে, সব বলা আছে। এছাড়াও এগুলো ছাড়াও আরো এখান থেকে কিছু কিছু কোয়েশ্চেন আসে, সেগুলো আমরা একটু আলোচনা করে নেব। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রিএম্বল আছে, এই প্রিএম্বল সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন, এগুলো দিয়েও কোয়েশ্চেন আছে, আমরা এগুলো একটু জেনে নেব। ঠাকুরদাস ভার্গব তিনি বলছেন প্রিএম্বল ইজ দ্য সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রিএম্বল ইজ দ্য সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা বলছেন ঠাকুরদাস ভার্গব। ভীমরাও আম্বেদকর কি বলছেন? প্রিএম্বল ইজ দ্য ফিলোসফিক্যাল ডাইমেনশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, কিভাবে আর্নেস্ট বার্কার কি বলছেন? ই বার্কার প্রিএম্বল ইজ দ্য কি অফ কনস্টিটিউশন, সংবিধানে প্রবেশের চাবিকাঠি বলছেন। এম ভি পাইলি কি বলছেন? প্রিএম্বল অফ কনস্টিটিউশন ইজ দ্য প্যারাডাইস অফ নিউ লয়ার্স। প্যারাডাইস অফ নিউ লয়ার্স, এই কথাটা বলার একটা কারণ আছে। দেখো যারা নিউ লয়ার হবে, নতুন নতুন আইন শিখছে, প্রিএম্বলের বেসিক স্ট্রাকচারটা যদি তারা বুঝতে পারে, তাহলে প্রিএম্বলটা পড়ে তারা কি করতে পারবে? প্রিএম্বলটা পড়ে তারা ভারতীয় যে সংবিধানের প্রকৃতি, তার কন্টেন্ট, সে ব্যাপারে একটা আন্দাজ পাবে, এবং এই ধারণাটা তাদেরকে বিভিন্ন আইন বুঝতে অনেকটা সাহায্য করবে। এজন্য এখানে বলা আছে প্রিএম্বল ইজ দ্য প্যারাডাইস অফ নিউ লয়ার্স। কে এম মুন্সি প্রিএম্বল ইজ দ্য হরোস্কোপ অফ আওয়ার সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। এই সমস্ত কিছু বলা হয়েছে, এই 5টা পয়েন্ট আছে, এখান থেকে দেখে নেবে ভালো করে, একটা কোয়েশ্চেন পাবে। ওকে, এরপর আমরা যাব, অ্যাডপশন তো হলো, এরপর আমরা যাব এই যে আমাদের আছে প্রিএম্বল, এটা কি অ্যামেন্ড করা হয়েছে? প্রিএম্বলকে কি অ্যামেন্ড করা যায়? এ সম্পর্কে একটা বিস্তারিত ইতিহাস আছে, চলো সেটাও একটু জেনে নিই। প্রিএম্বল অ্যামেন্ড করা যায় কিনা, প্রিএম্বল সংবিধানের অংশ কিনা, এ ব্যাপারে গাদাগুচ্ছের সুপ্রিম কোর্টে কেস পড়ে আছে। ওয়ারএস তোমরা যদি দেখো বেরুবারি কেস 1960 বেরুবারি কেসে তোমরা দেখতে পাবে দ্য প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নট এন ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বেরুবারি কেসে সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলছে যে প্রিএম্বল সংবিধানের অংশই নয়। বাট আমরা একটা জানি, সুপ্রিম কোর্ট কি করতে পারে? নিজের রায়কে, নিজের ভার্ডিক্টকে ওভাররুল করতে পারে নিজে। তাহলে দেখো 1960 কথা বলছে, 1973 যেটার একটা ফেমাস কেস কেশবানন্দ ভারতী কেস, সেখানে কি বলছে দেখো, সেখানে খুব 4টে ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে প্রিএম্বলের ব্যাপারে। বলছে প্রিএম্বল ইজ এন ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কেশবানন্দ ভারতী কেসের থ্রু বলা আছে প্রিএম্বল ভারতীয় সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ। 2 নম্বর বলা আছে প্রিএম্বল ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রিএম্বল বেসিক স্ট্রাকচার ইন্ডিয়ান কনস্টিটিউশনের। প্রিএম্বল মে বি ইউজ টু ইন্টারপ্রেট দ্য অ্যাম্বিগুয়াস এরিয়াস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সংবিধানে কোথাও কোনো জিনিস যদি অস্পষ্টভাবে আলোচনা থাকে, অর্থাৎ সেটা যদি ক্লিয়ারলি না বলা থাকে, বাট সেই কেসটা যদি প্রিএম্বলের থ্রু দিয়ে ভালো করে ডিসক্রাইব করা যায়, তাহলে সেটা ডিসক্রাইব করা যাবে। লাস্ট, প্রিএম্বল ক্যান বি অ্যামেন্ডেড বাই পার্লামেন্ট অফ ইন্ডিয়া। তাহলে আমরা জানলাম কি, প্রিএম্বলকে পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে। এরপর আমাদের মনে প্রশ্ন,
আদৌ কি প্রিএমবেলকে একবার অ্যামেন্ড করা হয়েছে? আগে হ্যাঁ, প্রিএমবেলকে অ্যামেন্ড করা হয়েছে। এখান থেকে প্রশ্ন আসে, প্রিএমবেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যামেন্ডেড অনলি ওয়ান্স সো ফার। এতদিন পর্যন্ত 1946 সালে ধরো অ্যাডপ্ট করা হয়েছে। 1946 সাল থেকে আজকে আমি ভিডিও বানাচ্ছি হচ্ছে 13 অক্টোবর 2023। এখনো পর্যন্ত একবার অ্যামেন্ড করা হয়েছে প্রিএমবেলকে। সেটা কবে? থ্রু না 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলে থাকি। 42তম সংবিধান সংশোধনীকে আমরা কি বলে থাকি? 42তম সংবিধান সংশোধনীকে আমরা মিনি কনস্টিটিউশন বলে থাকি। সেটা থ্রু একবারে প্রিএমবেলকে অ্যামেন্ড করা হয়েছে। কি কি অ্যামেন্ড করা হয়েছে? এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, সোশিয়ালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। আমি সেকুলার বলার সময় বলেছিলাম এটা ইন্ডিয়ার নিজস্ব কনসেপ্ট, বাট এটা অরিজিনালি ছিল না, পরে অ্যাড করা হয়েছে। সোশিয়ালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি এই তিনটে ওয়ার্ডকে অ্যাড করা হয়েছে। এবং এটাও প্রশ্ন আসে, যখন আমার প্রিএমবেলকে অ্যামেন্ড করা হচ্ছে তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? না, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কি হচ্ছে ইন্দিরা গান্ধী। ঠিক আছে, তাহলে প্রিএমবেলের এতদূর পর্যন্ত আলোচনা ছিল। আমি আরেকবার ছোট করে বলে দিচ্ছি কোন কোন জিনিসগুলো থেকে কোয়েশ্চেন আসে, একটু ভালো করে দেখে রাখতে হবে। প্রথম কথা, প্রিএমবেলের সোর্স কোথায়? এক হচ্ছে ইউএসএ থেকে প্রিএমবেলকে নেওয়া হচ্ছে, বাট ভারতের যে সংবিধানে প্রিএমবেলের সোর্স হচ্ছে জওহরলাল নেহরুর অবজেক্টিভ রিজলিউশন, যেটা হচ্ছে 13 ডিসেম্বর 1946, যেটা পেশ করা হয়েছিল। এরপর ওই যে প্রিএমবেলের যে ওয়ার্ডগুলো আছে, সোশ্যালিস্ট বলো, রিপাবলিক বলো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলো, এই ওয়ার্ডগুলোর মানে কি, সেগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে এবং কতবার অ্যামেন্ড করা হয়েছে, অ্যামেন্ডমেন্টের থ্রু কোন কোন ওয়ার্ডগুলো যোগ করা হয়েছে। এমনও দিতে পারে অ্যামাং দ্য ফলোইং হুইচ ওয়ার্ড ইজ নট অ্যামেন্ডেড, দিয়ে এই তিনটে অপশন দিল আর অন্য একটা ওয়ার্ড দিয়ে দিল, হয়তো ধরো সিকিউলার তো আছে, অন্য কোন একটা ওয়ার্ড দিয়ে দিল। তাহলে তোমাকে জেনে রাখতে হবে। সাথে সাথে আমি বললাম যে ওইগুলো মনে রাখতে হবে কে প্রিএমবেল সম্পর্কে কোন ধরনের মন্তব্য করেছেন। কেউ বলেছেন পলিটিক্যাল ডাইমেনশন, কেউ বলেছেন কি অফ কনস্টিটিউশন। এইগুলো যদি ভালো করে মনে রাখতে পারো, এর বাইরে আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রিএমবেল থেকে কোনো এক্সামে আর কোনো কোয়েশ্চেন আসবে না। ওকে, সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব এগুলো করে দেবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।